কলকাতা থেকে ওয়ান ডে ট্যুরের জন্য হাওড়া জেলার দেউলটির কাছে সামতাবের গ্রাম একটা খুব সুন্দর ডেস্টিনেশন। শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে ছবির মতো সুন্দর এক গ্রাম সামতাবের থেকে। এখানে রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, যেখানে তিনি 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত জীবনের 12টা বছর কাটিয়েছিলেন। আর একেবারে বাড়ির কাছেই রয়েছে রূপনারায়ণ নদী, যার পাড়ে বসে আপনি প্রকৃতিকে একান্তভাবে উপভোগ করতে পারবেন। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না, লাঠি রয়েছে লক্ষ্য রাখুন একদম কোণে। শরৎবাবু 1923 সালে এই জায়গাটা কেনেন আর 1925 সালে এই বাড়িটা কমপ্লিট হয়। আর দেখুন এই বাড়িটার ডিজাইনটা ব্রহ্মদেশীয় স্টাইলের। আর 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত এখানে তিনি ছিলেন, মোট 12 বছর। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে যান দেউলটি স্টেশনে। হাওড়া থেকে মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুরগামী ট্রেনে 1 ঘন্টা 20 মিনিটে চলে আসবেন দেউলটি স্টেশন। দেউলটি স্টেশন থেকে 5 মিনিট হেঁটে চলে আসুন ন্যাশনাল হাইওয়ে 6-এর সামনে। তারপর সেখান থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন 1.5 কিলোমিটার দূরে অবস্থিত শরৎবাবুর বসতবাড়ি। কিলোমিটার আসার পর এখানে দেখতে পেলাম লেখা আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এই মোড় থেকে এই বাম দিকে একটুখানি গেলেই পাওয়া যায় বাড়ি। আর এই যে এই রাস্তা ধরে আমরা এলাম। এছাড়া সড়ক পথে যারা বাসে বা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে উলুবেড়িয়া পেরিয়ে বাগনানের পরে আসবে দেউলটি ক্রসিং। এই ক্রসিং থেকে ডান দিকে 1.5 কিলোমিটার পরেই রয়েছে শরৎবাবুর বাড়ি। বাড়ির গেটের সামনের থামগুলিতে রয়েছে শরৎবাবুর লেখা মহেশ গল্প থেকে নেওয়া কয়েকটি বিখ্যাত লাইন। এই বাড়িতে ঘুরতে গেলে বাড়ির কেয়ারটেকার এবং তার ছেলে আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবে এবং এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না, লাঠি রয়েছে লক্ষ্য রাখুন একদম কোণে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুশয্যায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই ঘরটা যান, এই কাঠটার কাছে যান, ওইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাত বইয়ের ছবি, সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাচের আয়না, ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। এই ঘরটা আসুন। এইটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁজাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না। এই খাঁজাতে ময়ূর পুষতেন উনি। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। এদিকে আসুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল, দোতলা 78-এ বোনের রান্নাঘরটা পড়ে যেত, আবার রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। ওপরে বেডরুম রয়েছে। আর এনাদের উপরে রয়েছে 2টো বেডরুম। এটা একটা বেডরুম, এই যে, আর এদিকে এটা একটা বেডরুম। এই যে এটা বেডরুম। এই যে
আর এপাশে খুব সুন্দর একটা পাখি আছে, বদ্রি পাখি। থেকে খুব সুন্দর লাগে সেটা দেখতে, অসাধারণ লাগে দেখতে। পুরো পুরো বাড়িটা খুব সুন্দর লাগে, সামনের বাগানটা। দোতলার বারান্দা থেকেই দূরে দেখতে পাওয়া যায় রূপনারায়ণ নদীকে। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে শোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এইটা সিমেন্টের পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। এই যে এই সামনে বাড়ির সামনের এই পুকুর, আর তার সামনে থেকে রাস্তা আছে, এই সামনের এই পুকুর। শরৎবাবু এই বাড়িতে 12 বছর বসবাসকালীন বিন্দুর ছেলে, রামের সুমতি, অভাগীর স্বর্গ নামক 3টি গল্প এবং পল্লী সমাজ ও শ্রীকান্তের 4র্থ পর্ব এই 2টি উপন্যাস লিখেছিলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরই আপনার মনে হবে টাইম মেশিনে করে চলে এসেছেন 20 শতকের গোড়ার দিকে। স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবী এই বাড়িতে এসেছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি। সবাই নদীপথে রাত্রিবেলা এই বাড়িতে আসতেন এবং এখানে বসে সিক্রেট মিটিং করতেন। এটা শরৎবাবুর বাড়ি, আর এদিক থেকে এসে এই রাস্তায় একটি স্মৃতিসৌধ আছে, চলুন সেটাও দেখে আসি। এই গেট থেকে বেরিয়ে ডান দিকে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎবাবুর দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং শরৎবাবুর নিজের ভাই স্বামী বেদানন্দের সমাধি রয়েছে, যিনি বেলুড় মঠের সন্ন্যাসী ছিলেন। আর বাড়ির ঠিক সামনে উঠানের একদিকে রয়েছে শরৎবাবুর একটি আবক্ষ মূর্তি। পর্যটকদের জন্য শরৎকুঠির দরজা খুলে সকাল 10টায় এবং বন্ধ হয় দুপুর 12টায়। তারপর আবার বিকাল 3টেই দরজা খোলা হয় এবং বন্ধ করা হয় 5টা 15তে। এটা শীতকালের জন্য, এবং বছরের অন্যান্য সময়ে এইটা 6টা পর্যন্ত খোলা থাকে। একদম সামনেই রয়েছে রূপনারায়ণ। এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটলেই পেয়ে যাবে রূপনারায়ণ নদী। খাওয়ার হিসাবে ডাবের জল, আর সামনেই টোটো রাখার জায়গা আছে, আর এছাড়াও চা স্ন্যাক্সও পাওয়া যায়। আর এই যে শরৎবাবুর বাড়ি, আর এখানে কার পার্কিংও আছে, সরাসরি গাড়ি আপনার এখানে চলে আসবে। আর এদিক থেকে সামনে এগিয়েই রূপনারায়ণ নদী যেতে হয়। 1 মিনিট হাঁটার পরই আমরা চলে এলাম খুব সুন্দর একটা জায়গায়। দেখুন এখানে বেশ বিকেলটা কাটাতে পারলে বেশ দারুণ লাগবে। অনেকগুলো বসার জায়গা করা হয়েছে নতুন করে, আর এখানে এই যে সামনে একটা পুকুর খনন করা হয়েছে, অনেক বসার জায়গা। আমাকে আড্ডা দিচ্ছে বসে। আর এই রাস্তা দিয়ে, পাশে ঢালাই রাস্তা দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো রূপনারায়ণ নদীতে ধারে। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এটা গভর্নমেন্টই বানিয়ে দিয়েছে, প্রশাসন থেকে এটা বানিয়ে দেওয়া হয়েছে পিকনিক করার জায়গা। আর দেখুন এখানে এই যে পিকনিক করার জন্য, রান্নাবান্না করার জন্য এখানে স্টেডও বানিয়ে দেওয়া হয়েছে, আর খুব বড় ফাঁকা জায়গা। আর সামনে একটা সুলভ শৌচালয়ও বানিয়ে দেওয়া হয়েছে। এই যে এতে যাওয়ার পথে, রূপনারায়ণ নদীর সামনে যাওয়ার পথে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সুলভ শৌচালয় বানিয়ে দেওয়া হয়েছে, মহিলা এবং পুরুষ বসার জায়গা আছে। নদীর পাড়ে যাওয়ার পথে এখানে একটি ছোট্ট চা এবং টিফিনের দোকান রয়েছে। শীতের দিনে মেলা বসেছে, প্রচুর দোকানপাট বসছে বাচ্চাদের জন্য। আর খাবার দোকান আছে, সাধারণ মুড়ি, স্ন্যাক্স, সার্ভ ফাস্ট ফুড সেন্টার আছে। ফিশ ফ্রাই, কি কি ফ্রাই কাকা? ফিশ ফ্রাই কত করে পড়বে? ফিশ ফ্রাই 30 টাকা। আর কি আছে? ভেজিটেবল আছে, ভেজিটেবল চপ আছে। আচ্ছা, চিকেন কাটলেট আছে। কত করে পড়বে চিকেন কাটলেট? চিকেন কাটলেট 30 টাকা, চিংড়ি চপ 30 টাকা। 30 টাকা, ওকে। স্থানীয় দোকানদারের সঙ্গে কথা বলে জানলাম প্রতিদিন বিকেলবেলা এখানে ফুচকা, চানামুড়ি, আইসক্রিম, পান ইত্যাদির দোকান বসে। সব মিলিয়ে শরৎবাবুর বাড়ির সাথে আর এই যে রূপনারায়ণের একটা ভিউ, এটা একটা উপরই পাওনা। খুব সুন্দর লাগবে এই জায়গাটা এসে। আরে এরকম অনেকগুলো বসার জায়গাও আছে, এদিকেও আছে আর ওপর দিকটাতেও আছে।
নদীর পাড়ে এরকম খুব সুন্দর বসার জায়গা আছে, সেখানে বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই উইকেন্ডের ছুটিতে একবার আসতেই পারেন শরৎবাবুর বাড়িতে এবং তার পার্শ্ববর্তী রূপনারায়ণ নদীতে। আর অন্যদিকে রয়েছে এই যে রূপনারায়ণ নদী ও তার সৌন্দর্য। প্রায় সন্ধ্যে নামতে বসেছে, সূর্যকে আর দেখা যাচ্ছে না, তাই একটু মানে কুয়াশাও ভরে গেছে, তাই একটু ক্ল্যারিটি কম লাগছে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, শরৎবাবুর বাড়ির কাছেই রয়েছে 350 বছরের পুরানো গোপালজিউ মন্দির, টেরাকোটার কাজ করা, কিন্তু সেটা এখান থেকে একটু যেতে হয়। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আর কলকাতা থেকে দেউলটি একদিনে গিয়ে ঘুরে আসা যায়। তবে এখানে রাত্রে থাকতে চাইলে রয়েছে অনেকগুলি রিসর্ট, যেমন নিরালা রিসর্ট, প্রান্তিক রিসর্ট ইত্যাদি। এই দুটি রিসর্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও আনব, যেগুলো আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।